আপনি তো মোটামুটি ধরুন 3-4 দশক আমেরিকা প্রবাসী, 40 বছর। তো আজকে আমরা প্রধানত যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাইছি যে এই যে ট্রাম্প সাহেব আমেরিকায় পুনরায় ক্ষমতায় ফিরে এলেন, শাসন ক্ষমতায় এলেন, ট্রাম্পের এই নতুন যে যুগটা শুরু হলো, নতুন ট্রাম্প যুগ, নব ট্রাম্প যুগ, আমেরিকা ফার্স্ট, আপনার কীরকম মনে হচ্ছে? আপনি একজন সংবেদনশীল মানুষ, একজন সচেতন মানুষ, এবং বিভিন্ন সামাজিক আন্দোলন বলুন বা এই ট্রেড ইউনিয়ন আন্দোলন এসবের সঙ্গে আপনি দীর্ঘদিন জড়িত থেকেছেন, মানে এই অ্যাক্টিভিস্ট হিসাবে আপনাকে মোটামুটি পৃথিবীর বহু মানুষ চেনে। তো আপনার কি মনে হচ্ছে? না, এটা একটা আমেরিকার একটা ভয়ঙ্কর অন্ধকার যুগে প্রত্যাবর্তন বলে আমি মনে করি। এবং এরা হচ্ছে একেবারে হোয়াইট সুপ্রিমেসিস্ট, যাদেরকে বলে না, যে হোয়াইট ক্রিশ্চিয়ান সুপ্রিমেসিস্ট। হ্যাঁ, আমাদের দেশে যেরকম আরএসএস, বিজেপি, বিশ্ব হিন্দু যেরকম একটা চরমপন্থী উগ্রপন্থী হিন্দুত্ববাদী দল, ওখানে সেরকম ট্রাম্প এখন যে রিপাবলিকান পার্টির নেতা হয়েছে, এই ট্রাম্প ব্র্যান্ডের রিপাবলিকান পার্টি হচ্ছে একটা উগ্র, ভয়ঙ্কর, হিংস্র, দক্ষিণপন্থী, শ্বেতাঙ্গ খ্রিশ্চান সুপ্রিমেসিস্ট দল, এবং তার প্রতিনিধি হচ্ছে ট্রাম্প। এদেশে যেমন মোদির সবচাইতে বড় বন্ধু হচ্ছে আদানি, এবং আদানির নির্দেশে মোদি চলছে বা না মোদির নির্দেশে আদানি চলছে আমরা জানি না, এমনই ব্যাপারটা জটিল। সেরকম ওদেশেও দেখা যাচ্ছে যে ইলন মাস্ক বা এই ধরনের লোকেদের সঙ্গে ট্রাম্পের তার যে ওঠা বসা, সেটা একটা চরম একটা জায়গাতে গিয়ে পৌঁছেছে। আর এরা একেবারে কু ক্লাক্স ক্ল্যান, যে আমেরিকায় কুখ্যাত, যারা ব্ল্যাকদের মব লিঞ্চিং করতো, হ্যাঁ, এবং যারা ইমিগ্রেন্টদেরকে মানে নরকের জীব বলে প্রায় মনে করে, কৃষ্ণাঙ্গদেরকে ঘৃণা করে। হ্যাঁ, ঠিক সেই রকম এদেশেও যেরকম ওই মুসলমানদের সম্পর্কে যে ভয়ঙ্কর ঘৃণা এবং বিদ্বেষ ছড়ানো হয়েছে, আর যেরকম গরিব তথাকথিত নিচু জাতের মানুষদেরকে যেরকমভাবে অচ্ছুত করে রাখা হয়েছে এই হিন্দুত্ববাদে, সেরকম ওদেশে ব্ল্যাকদেরকে এবং গরিব ইমিগ্রেন্টদেরকে সেরকমভাবে অচ্ছুত করে রাখা হয়েছে, এবং একটা ঘৃণার রাজনীতির বন্যা বইয়ে দেওয়া হয়েছে। এই নতুন অন্ধকার যুগটাতে আমরা প্রবেশ করেছি। এই আপনি ইমিগ্রেন্টদের কথা বলতেই একজন ভারতবাসী হিসেবে যে জায়গাটা আমাদের লাগে, সেটা হচ্ছে আমরা বিগত কিছুদিন ধরেই দেখছি দফায় দফায় কিছু ভারতীয়কে, তারা অবৈধ অভিবাসী, ইল্লিগাল মাইগ্রেন্ট, আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট, যাই হোক না কেন, আমেরিকার ভাষায় যাই বলুক না কেন, তাদেরকে রীতিমতো সেই কৃতদাসের মতো করে মাথায় কাপড় বেঁধে, পেছনে হাতকড়া পরিয়ে, প্লেনে করে সে গরু ছাগলের মতো করে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যেটা একজন ভারতীয় হিসাবে তো লজ্জার খুবই, এবং মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এটা নিয়েও কোনো প্রশ্ন নেই। কিন্তু কয়েকটা জিনিস আমার জানার, যে বারাক ওবামা যখন রাষ্ট্রপতি ছিলেন, সেই সময়ও এই ইমিগ্রেন্টদের কিছু বেসিক সিকিউরিটি প্রদানের ব্যবস্থা উনি করেছিলেন, কারণ স্বাভাবিকভাবে তারা মানে ইল্লিগাল মাইগ্রেন্ট হোক আর যাই হোক, দিনের শেষে তো তারা মানুষ। তো সেই মানুষদের কিছু বেসিক হিউম্যান রাইটস প্রোভাইড করার ব্যাপারটা ডেমোক্র্যাটদের সময়, বা ইনফ্যাক্ট বারাক ওবামার পর তো ট্রাম্প সাহেব একবার রাষ্ট্রপতি ছিলেন, সেই সময়ও সেই ব্যাপারগুলো বজায় ছিল। কিন্তু এবার এসে তিনি রীতিমতো একদম প্রথমেই খড়গহস্ত হয়ে এই জিনিসগুলোকে যেভাবে হোক বন্ধ করা, এবং ইনফ্যাক্ট উনি তো আইন করেই সেগুলো বন্ধ করে দিয়েছেন। তো এই ব্যাপারটা কীরকম এফেক্ট ফেলছে বা ফেলতে পারে আগামী দিনে বিশ্ব রাজনীতিতে? বিশ্ব রাজনীতিতে একটা ভয়ঙ্কর নেগেটিভ একটা প্রভাব পড়ছে, এবং মোটামুটিভাবে এরা তো মেরুকরণের রাজনীতিতে বিশ্বাস করে। এরা চায়, এরা কোনোরকম সমন্বয় বা কোহেশন চায় না সমাজে। এরা চায় যে সমাজের মধ্যে নানা রকম লাইনে যেন বিভক্তি থাকে, পোলারাইজেশন থাকে। এদেশে যেমন হিন্দু মুসলিম লাইনে পোলারাইজেশন আছে, ওদেশে সেরকম এই তথাকথিত মূলস্রোত আমেরিকান, অর্থাৎ ওদের মাথার মধ্যে হচ্ছে যে শ্বেতাঙ্গ খ্রিস্টান আমেরিকান, আর বাকি আমাদের মতো যারা, আমরা সবাই হচ্ছি একটা আদার আমেরিকা।
এখন আমাদের যারা আমরা দীর্ঘকাল দেশে বসবাস করছি বা আমাদের নাগরিকত্ব আছে, আমার আমেরিকার নাগরিকত্ব আছে, আবার আমার ভারতের ওসিআই আছে, ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া। তো এইটা থাকাতে আমাদের মতন লোকেদেরকে গায়ে হাত দেওয়াটা এক্ষুনি ওদের পক্ষে মুশকিল হবে। কিন্তু আমরা কিন্তু বাঞ্ছিত মানুষ আর নই। আমরা এই যে দেখো, আমেরিকার ইমিগ্রেন্টরা এবং কৃতদাসরা আমেরিকার দেশটাকে গড়ে তুলেছে তাদের শ্রম দিয়ে। ড্রিমার্স যাদেরকে বলা হয়, সবাই আমেরিকাতে যে অরিজিনাল যারা নেটিভ আমেরিকান যারা ছিল, রেড ইন্ডিয়ান কথাটা আমরা বলি না, কারণ এটা একটা খুব খারাপ কথা, কিন্তু ওটা একটা রেসিস্ট টার্ম, যেমন নিগ্রো একটা রেসিস্ট টার্ম, ওগুলো আমরা বলি না। কিন্তু ওই যারা ছিল, দেশটা তো তাদের ছিল, ঠিক তাদের একটা খুব উন্নত সভ্যতা ছিল, হ্যাঁ, তারা পরিবেশ বান্ধব ছিল, তারা ওরকম ভাবে ঘৃণার রাজনীতিতে বিশ্বাস করতো না, হিংসার রাজনীতিতে বিশ্বাস করতো না, তারা একটা শান্তিপূর্ণভাবে বেঁচে থাকার একটা ইকোসিস্টেম তারা গড়ে তুলেছিল। সাদা আমেরিকার মানে মূলত ব্রিটেন থেকে গিয়ে এবং তারপরে ইউরোপিয়ান বিভিন্ন, কিন্তু প্রধানত ব্রিটেন থেকে গিয়ে তারা সেখানে তাদেরকে কচু কাটা করে, স্প্যানিশরা এবং ব্রিটিশরা সে কচু কাটা করে তাদের মধ্যে প্লেগ ছড়িয়ে দিয়ে, স্মল পক্স ছড়িয়ে দিয়ে, কারণ তাদের ওই অসুখগুলোর বিরুদ্ধে তাদের কোনো প্রতিরোধ ক্ষমতা ছিল না, হ্যাঁ, ওখানে সব হতো না, তো এইসব করে তাদেরকে শেষ করে দিয়েছিল, করে তাদের জমি জায়গা দখল করে আমেরিকা তৈরি হয়েছিল। এবারে আমেরিকার জমিকে চাষ করবে, আমেরিকার পাথর কে ভাঙবে, এত বড় একটা দেশ, আমেরিকার রাস্তাঘাটকে তৈরি করবে, আমেরিকার বন জঙ্গলকে সাফ করবে, সমস্ত হয় কৃতদাস জোর করে আফ্রিকা থেকে বা ভারতীয় উপমহাদেশ থেকে ধরে নিয়ে যাওয়া সমস্ত কৃতদাস, কৃষ্ণাঙ্গ, আর নয়তো তারা হচ্ছে গিয়ে ওই পরে যখন রেল রোড তৈরি হলো, আমেরিকার রেল লাইন তৈরি হলো, তখন চাইনিজদেরকে নিয়ে এসে, হ্যাঁ, ইটালিয়ানদেরকে পর্যন্ত, তখন সেখানে ইটালিয়ান এবং আইরিশ, যেহেতু ওদেরকে পর্যন্ত আমেরিকাতে সেই সময় বিভিন্ন রেস্টুরেন্টে বা পাবে সাইনবোর্ড থাকতো, নো ডগস অর ইটালিয়ানস আর অ্যালাউড, নো ডগস অর আইরিশ আর অ্যালাউড, মানে এরকম ওদের বিরুদ্ধে এরকম ভয়ঙ্কর একটা ঘৃণা ছিল। আমরা তো অনেক পরে ওদেশে গেছি, আমরা যখন গেছি তখন তো আমেরিকা অনেক দূর এগিয়ে গেছে। কৃষ্ণাঙ্গরা ওদেশে যে লড়াইটা করেছিল মানবাধিকারের জন্য 100 বছর ধরে, সেই লড়াইয়ের ফলশ্রুতি হিসেবে আমেরিকাতে সিভিল রাইটস অ্যাক্ট পাস হয়। সেই সিভিল রাইটস অ্যাক্ট পাস হওয়ার সময় মার্টিন লুথার কিং এর মতন নেতাকে ওরা খুন করে, তার ফলশ্রুতি হিসেবে ইমিগ্রেন্ট রাইটস অ্যাক্ট পাস হয়। সিভিল রাইটস অ্যাক্টের হাত ধরে তার একটা ক্লজ ছিল ইমিগ্রেন্ট রাইটস অ্যাক্ট, তারপরে কিন্তু আমরা ভারতীয়রা আমেরিকাতে প্রথম আমরা যেতে আরম্ভ করি এবং বসবাস করতে, চাকরি বাকরি করতে আরম্ভ করি। অথচ দুঃখের বিষয় হচ্ছে ওদেশে যে সমস্ত ভারতীয় বা বাঙালিরা আছে, তারা কৃষ্ণাঙ্গদেরকে ঘৃণা করে বেশিরভাগ। তারা কৃষ্ণাঙ্গদের জীবনপাতের জন্য, তাদের সংগ্রামের জন্য, তাদের জীবন দিয়ে তারা যে লড়াইটা করেছে, সেইটার যে ফলশ্রুতি হিসেবে আমরা আমেরিকাতে যেতে পেরেছি, ওখানে বসবাস করতে পেরেছি, সেই ব্যাপারে তাদের কোনো ইতিহাস চেতনাও নেই এবং তারা কৃষ্ণাঙ্গদের সঙ্গে মেলামেশা করে না, বা অন্যান্য জাতের ইমিগ্রেন্টদের সঙ্গে ভারতীয়রা কিন্তু কেউ মেলামেশা করে না। আজকে যখন ট্রাম্প এসে এরকমভাবে শিকল বেঁধে ভারতীয়দেরকে যখন আমেরিকার মিলিটারি প্লেনে তুলে ভারতে ফেরত পাঠিয়ে দিচ্ছে জন্তুর মতন, তখন তাদের মধ্যে কিছু কিছু লোক একটু নড়ে চড়ে বসছে যে এটা আবার কি হচ্ছে, এটা বড্ড বেশি বাড়াবাড়ি হচ্ছে। কিন্তু তারা যেহেতু বেশিরভাগ ভারতীয় ইমিগ্রেন্ট তো আমার মতন বোকা তো নয়, তারা খুব চালাক, তারা এসব ঝামেলার মধ্যে যেতে চায়। তারা রাস্তায় নেমে রাজনীতিও করবে না, লড়াইও করবে না, ইমিগ্রেন্ট রাইটসের কাজও করবে না, তারা নিজেরা সুখে আছে। তারা জানে যে আমরা যতক্ষণ পর্যন্ত দেশের রাজনীতি নিয়ে সরাসরি কথা না বলবো, ততক্ষণ আমাদের এখানে কেউ কিছু করবে না, আমরা বাবা চুপচাপ নিরাপদে থাকি। হ্যাঁ, আমাদের এবং এদের মধ্যে অনেকেই রয়েছে যারা ভারতবর্ষে থাকার সময় একদম ফাটিয়ে রাজনীতি করেছে, বিপ্লবের বন্যা বইয়ে দিয়েছে এবং ওই আমেরিকার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অনেক বিরাট বড় বড় কথা বলে আমেরিকায় কোনো একটা চাকরি বাগিয়ে বা কোনো একটা স্টাইপেন্ড বাগিয়ে আমেরিকায় চলে গিয়ে সেখানে সুখে আছে। তাদের সঙ্গে যখন আমরা কথা বলি তখন আমার মনে হয় যে এই লোকটাই একসময় পশ্চিমবাংলায় চারু মজুমদার, কানু সান্যাল, চীনের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান করেছে। হ্যাঁ, ভাই এগুলো দেখলে খুব হাসি পায়। এখন এই যে জিনিসগুলো চলছে, এখানে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেখো প্রথম কথা হচ্ছে একটা
কলম্বিয়ার মতন একটা ছোট্ট দেশের প্রেসিডেন্ট পর্যন্ত বলেছে যে না না না, তোমার দেশের মিলিটারি প্লেন আমার দেশে নামতে পারবে না। ঠিক, এটা তো আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে। এ তো ইনফ্যাক্ট ট্রাম্প সাহেব ক্ষমতায় এসেই তো তাদের যে ওই মানে সাম্রাজ্যবাদী মানসিকতা সেটা তো প্রকাশ করেই দিয়েছিলেন। উনি তো ক্ষমতায় আসার পরপরই বলেছিলেন আমার ক্ষমতার মধ্যে দেশের সীমানা আমি বাড়িয়ে নেবো, আমার দেশের সীমানা বাড়িয়ে নেবো, আমি কানাডা দখল করে নেবো, আমি গ্রিনল্যান্ড দখল করে নেবো, আমি পানামা ক্যানাল দখল করে নেবো। ইনফ্যাক্ট উনি তো গালফ অফ মেক্সিকোর নামটা চেঞ্জ করে গালফ অফ আমেরিকা করে দিয়েছেন। এই হচ্ছে ব্যাপার। এই ভারতের যে সমস্ত ইমিগ্রেন্টরা আমেরিকায় থাকে বা ইউরোপে থাকে মোটামুটি একই, হ্যাঁ, তাদের তো আমি খুব কাছ থেকে এতগুলো বছর ধরে দেখলাম, তাদের মধ্যে অনেক ভালো ভালো লোক আছে, সবাই মানে যে খুব স্বার্থপর। আমারই আত্মীয় স্বজনের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে অনেক লোক আছে, তারা অত্যন্ত পরোপকারী ভালো মানুষ, কিন্তু তারা রাজনীতি বিমুখ ভয়ঙ্কর ভাবে, নাম্বার ওয়ান। আর দ্বিতীয় হচ্ছে যে তারা যেহেতু ওদেশে বসে বসে খালি ওই এদেশের জাঙ্ক কেবলগুলো দেখে, ওই কপিল শর্মা আর এইগুলো দেখে আর বলিউড দেখে, বলে এদেশের আসল যে পরিস্থিতিটা সে সম্পর্কেও তাদের কোনো ধারণা নেই। আর আমেরিকাতে যেহেতু তারা খুব সুখে আছে, মানে ভারতীয় যারা আছে তো বেশিরভাগ তাদের মধ্যে একটা বিরাট সংখ্যক আছে, তারা কিন্তু JFK এয়ারপোর্টে বাথরুম পরিষ্কার করছে। হ্যাঁ, ইনফ্যাক্ট আমেরিকায় দেখুন আমাদের দেশে এইসব ব্যাপারগুলো নিয়ে নাকুচু ব্যাপার রয়েছে। আমরা যতদূর জানি, আপনি আমার থেকে অবশ্যই বেশি জানেন, ওখানে তো কাজের কোনো ফারাক ওরা দেখে না। সেটা না থাকলেও ভারতীয়দের মধ্যে যে সমস্ত গরিব লোকেরা আছে তারা প্রথম কথা তারা বলতে চায় না তারা কি কাজ করে, তাদের দেশের লোকেরা জানে না তারা ওখানে অনেকেই রয়েছে, অনেকেই। হ্যাঁ, বহু লোক রেস্টুরেন্টে খাবার সার্ভ করছে, বহু লোক তারা বাথরুম পরিষ্কার করছে, বহু লোক তারা এমন সমস্ত কাজ করছে যে কাজগুলো তারা তাদের নিজেদের লোকেদেরকে জানতে দিতে চায় না, এরকম লোকও আছে। কিন্তু সেটা হচ্ছে একটা শ্রেণী, কিন্তু বেশিরভাগ এরা হচ্ছে ধরো পাঞ্জাবি বা এরা কিছু কিছু ধরো গুজরাটি বা এরকম আছে, বা বাংলাদেশের মধ্যে একটা বিরাট সংখ্যা। এই লোকগুলোর মধ্যে আমি বাংলাদেশিদের কথাটা বলছি না, কিন্তু এই যে গুজরাটি পাঞ্জাবি লোকগুলো রয়েছে, এই অভিবাসী যারা রয়েছে, তাদের মধ্যেই কিন্তু আমরা দেখেছি গত 2024-এর নির্বাচনের আগে, ভারতবর্ষের নির্বাচনের আগে, এরাই কিন্তু আমেরিকা থেকে রীতিমতো উচ্চ কণ্ঠে মোদিজির হয়ে সমর্থন করে এসেছে, এবং এরা এই এবারের আমেরিকার ইলেকশনের আগেও ট্রাম্প সাহেবের হয়ে খুব ভোকাল হয়েছে। কারণটা আমি এটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করেছি। কারণটা না হচ্ছে, একটা কারণ তো হচ্ছে তারা জানে না যে এদেশের আসল অবস্থাটা কি। এদেশের রাস্তায় নামলে বোঝা যায় যে এদেশের মানুষের আসল অবস্থাটা কি, যে কি প্যাথেটিক অবস্থা এদেশের, মানে অর্থনৈতিক অবস্থা, মানুষ যে কি ভয়ঙ্কর কষ্টের মধ্যে আছে। এদেশের স্বাস্থ্য সংকট, এদেশের শিক্ষা সংকট, এদেশের পরিবেশ সংকট, পরিবেশ নিয়ে তো কেউ কোনো কথাই বলে না, যেন এটা যেন কোনো ব্যাপারই না। এদেশের যে গণতন্ত্রের একটা সম্পূর্ণ ধ্বংস হচ্ছে ইত্যাদি, এই যে জিনিসগুলো, এগুলো সম্পর্কে কারোর তেমন কোনো ধারণা নেই। এটা হচ্ছে একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে সবাই একটা নিজের দেশকে না, যে দেশটাকে ফেলে এসছে সেই দেশটার সম্বন্ধে না খারাপ কিছু শুনতে চায় না। এটা একটা গণ সাইকোলজির ব্যাপার আছে, জানো তো। এটা এরা, তুমি ওদেরকে হাজার বোঝালেও, আমি নিজের আত্মীয় স্বজনদের মধ্যে ওখানে যে কজন আমাদের আছে বন্ধু বান্ধব, তাদের সঙ্গে কথা বলে দেখেছি যে তাদেরকে তুমি যদি একদম সামনে, মানে সবুত যাকে বলে আর কি, নিয়ে হাজির করো, যদি দেখাও তাদেরকে, ভিডিও দেখাও, এখন তো দেখানোর কোনো অসুবিধা নেই, এখনো মানে ইলেকট্রনিক মিডিয়া এমন একটা জায়গায় চলে গেছে, কিন্তু ওরা ওগুলো বিশ্বাস করতে চায় না। ওরা বলবে যে এগুলো বিচ্ছিন্ন ঘটনা, আসলে দেশটা অনেক এগিয়ে গেছে। হ্যাঁ, এই দেখো আমাদের দেশে কত বড় বড় মল তৈরি হয়েছে। হ্যাঁ, এই সিনথেটিক ডেভেলপমেন্টটা কি লোকজন আসল ভালো থাকা বলে ধারণা করছে। আমেরিকা ওই মডেলটাই, সোশিও ইকোনমিক মডেলটা তৈরি করেছে। এটা কেবলমাত্র বাইরের ব্যাপার না, এটা মানুষের মনের ব্যাপার। মানুষের মনকে এমনভাবে, মানে যেটাকে বলা হয় ইঞ্জিনিয়ার করে দেওয়া হয়েছে, ডক্টর করে দেওয়া হয়েছে, যে মানুষ মনে করছে যে একটা শ্রেণী যদি খুব ধনী হয়, তাদের হাতে যদি অনেক ক্ষমতা থাকে, অনেক অর্থ থাকে, তাহলে সেই যে অর্থনীতিটা, সেই অর্থনীতিটা বাকি দেশটাকে উন্নত করবে। এটাকে বলা হয় চুইয়ে পড়া অর্থনীতি বা ট্রিকল ডাউন ইকোনমিক্স। এটা হচ্ছে আমেরিকা হচ্ছে প্রধান প্রবক্তা, এটা হচ্ছে মিল্টন ফ্রিডম্যানের অর্থনীতি। এই অর্থনীতিটাকে ওরা আমাদের দেশে জোর করে চাপিয়ে দিচ্ছে, ফলে ওদেশের মানুষ বলছে যে
ওরা তো গরিব হবেই, ওরা তো কাজ করে না, ওরা তো অলস। ব্ল্যাকরা কেন গরিব? কারণ ব্ল্যাকরা অলস বলে ব্ল্যাকরা গরিব। ব্ল্যাকদের উপরে যে অত্যাচার হয়েছে, যে ব্ল্যাকদের চাকরি বাকরি দেওয়া হয় না, তাদেরকে শিক্ষার কোনো তাদের ব্যবস্থা নেই, সেটা তার কারণ নয়। ইমিগ্রেন্টদেরকে দিয়ে যে জোর করে খেতে খামারে কাজ করিয়ে নেওয়া হচ্ছে, 12 বছরের 13 বছরের 14 বছরের ছেলেমেয়েরা আপেলের ফার্মে কাজ করছে, আর তাদের ওপর দিয়ে ইনসেকটিসাইড স্প্রে করে দেওয়া হচ্ছে, এগুলো তাদের কাছে কোনো বিষয় নয়, কারণ তাদের এগুলো নলেজই নেই, তারা এগুলো জানতে চায় না। তাদেরকে বললেও তারা বলবে ও তো সব জায়গায় হয়ে থাকে। মানে এই ধরনের যেখানে মানুষের মানসিকতা, সেখানে একটা দেশের মানুষকে বোঝানো খুব সহজ। এই দেখো, তোমাদের জন্য আমরা, তুমি যখন দেশে থাকতে তোমার কি 3টে গাড়ি ছিল? এই দেখো আমেরিকায় তোমার 3টে গাড়ি। তুমি যখন দেশে থাকতে তোমার কি এত বড় বাড়ি ছিল? এই দেখো আমেরিকায় তোমার কত বড় বাড়ি। তুমি কি আগে যখন দেশে থাকতে তখন কি তুমি এত বিলাসিতা করতে পারতে? এই দেখো এখন তুমি কত বিলাসিতা করতে পারছো। তারা তখন ভাবে যে আমি তো আগের থেকে অনেক ভালো আছি, আমি কেন? আর ফলে আমি যে ভালো আছি সেটাই হচ্ছে প্রমাণ যে এই সিস্টেমটাই হচ্ছে পৃথিবীর সবচাইতে মানে উৎকৃষ্ট সিস্টেম, অর্থনৈতিক সিস্টেম। কারণ আমি তো ভালো আছি, বাকিরা কেমন আছে আমার তো জানার দরকার নেই, এবং আমি জানতে চাইও না। সুতরাং বাকি যদি 90% লোক যদি আমেরিকার মতন দেশেও প্রত্যেক 6 জনের মধ্যে একজন লোক দারিদ্র সীমার নিচে থাকে, দারিদ্র সীমার নিচে মানে একেবারে সত্যিই দারিদ্র সীমার নিচে, তারা খেতে পায় না, তারা রাস্তাঘাটে পড়ে থাকে, তারা হোমলেস শেল্টারে থাকে, তারা নানান রকম অসুখে ভোগে। আমেরিকাতে আজকে কোভিডে পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি লোক আমেরিকাতে মারা গেছে। তা সত্ত্বেও তো ওরা ওখানে ওই লকডাউন করেছিল না, লকডাউন করেনি, লকডাউন অর্থনীতিতে চাপ পড়বে বলে। দেশে যেমন আরএসএস বিজেপি যেরকম প্রেসিডেন্ট ছিল, বিজ্ঞান বিরোধী কথাবার্তা বলেছে, বলেছে থালাবাটি বাজাও, আন্তঃশক্তির উদ্বোধন হবে, কি আমি বাড়িয়ে বলছি না? একদমই ঠিকই করেছে তো, হাস্যকর। সেরকম ওখানে ট্রাম্প বলেছে যে ব্লিচের ইনজেকশন নিলে কোভিড ভালো হয়ে যাবে। এগুলো হচ্ছে অন রেকর্ড, এগুলো লোকে ভুলে গেছে। 12 লক্ষেরও বেশি লোক আমেরিকাতে কোভিডে মারা গেছে, সব সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি। আমাদের নিজেদের বন্ধু বান্ধব মারা গেছে, এমন ঘটনা ঘটেছে বাড়ির সামনে দিয়ে ভারী ভারী ট্রাক যাচ্ছে মৃতদেহ বোঝাই করে। আমাদের পরিচিত একজন বাঙালি, আমাদের খুব কাছের, তাকে মানে হিন্দু, তাকে পোড়ানোর ফিউনারাল করার জায়গা পাওয়া যায়নি বলে 26 দিন তার বডিটা একটা ট্রাকের মধ্যে ছিল। এই হচ্ছে আমেরিকার আসল অবস্থা। আমেরিকাতে চোখের সামনে যেভাবে আমরা কোভিডের বছরগুলোর মৃত্যু দেখেছি, তুমি চিন্তা করতে পারবে না। ট্রাম্প হচ্ছে এর জন্য দায়ী। সে সেই সময় যে ব্যবস্থাগুলো নেওয়ার কথা ছিল সেই ব্যবস্থাগুলো নেয়নি। কেন নেয়নি? কারণ তারা দুটো কারণে, একটা হচ্ছে গরিব মানুষ মরুক কি বাঁচুক তাতে তাদের কিচ্ছু যায় আসে না, এরা তো ফ্যাসিস্ট, এর মানুষের জীবনের কোনো মূল্যই নেই। ঠিক আমাদের দেশেও যেরকম ওদেশেও তাই, চিন্তাধারাটা দর্শনটা একই। হ্যাঁ, দেশ উন্নত হবে তাতে কিছু কয়েক লক্ষ বা কয়েক কোটি মানুষের মৃত্যু হবে তাতে কিছু যায় আসে না, ওরকম হয়েই থাকে। এবং ইলন মাস্ক, ট্রাম্প এই দর্শনেই বিশ্বাস করে। মানে সোজা কথা, ক্রনি ক্যাপিটালিজমের যে মানে ইমপ্লিমেন্টেশন, সেটাই তার একটা চরম বিকৃত রূপ, চরম বিকৃত রূপ। এই হচ্ছে এদের। এবং এখন যারা যে দ্বিতীয়বার যে এসছে, এরা বলছে যে প্রতিষেধক যে টিকা, ভ্যাকসিন বন্ধ করে দেবে, কারণ ভ্যাকসিনে নাকি নানা রকম ক্ষতি হচ্ছে। ওদের যে কেনেডি বলে যে লোকটাকে ওরা হেলথ সেক্রেটারি করেছে, আমাদের দেশের মন্ত্রী, ওদের সব সেক্রেটারি, হেলথ সেক্রেটারি যাকে করেছে সে ভ্যাকসিন, অ্যান্টি ভ্যাকসিন একটা লোক। চিন্তা করো, পোলিও ভ্যাকসিন যদি বন্ধ করে দেওয়া হয়, মেনিনজাইটিস ভ্যাকসিন যদি বন্ধ করে দেওয়া হয়, স্মল পক্স ভ্যাকসিন যদি, যেগুলো এতকাল ধরে বিজ্ঞানীরা তৈরি করেছেন যাতে কোটি 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 মানুষের প্রাণ বেঁচেছে, ওরা বলছে যে ভ্যাকসিন আমরা বন্ধ করে দেবো। কি ভয়ঙ্কর! কিন্তু এই ব্যাপারটাও তো একটা অদ্ভুত। মানে আমি এটা আজকেই আপনার কাছে আসার আগেও এইটা নিয়ে আমি একটু পড়াশোনা করছিলাম, যখন এটাও আমি দেখেছিলাম, আমার কাছে খুব ব্যাপারটা অদ্ভুত লেগেছে। এইটা যদি ভ্যাকসিন বন্ধ করা হয়, তাহলে যে ভ্যাকসিন তৈরির যেসব কোম্পানিগুলো রয়েছে, মানে অ্যাকচুয়ালি দিস পিপল আর রান বাই দিস কর্পোরেট ক্যাপিটালিস্ট। তো সেই কর্পোরেট হাউস যারা এইসব ভ্যাকসিন তৈরি করছে, এই ফার্মা কোম্পানিগুলো, তারা কি এটা মেনে নেবে? তারা মেনে, তারা অন্য কিছুতে চলে যাবে। মানে তারা তখন এই মানে রোগগুলোর ওষুধ, মানে ভ্যাকসিন নয় ওষুধ বার করার পেছনে তখন ওষুধের কোম্পানিগুলো কেন এত রমরম করে চলছে? হ্যাঁ, সে তো জানি। ওই আপনার যে কোম্পানি, ওই মনসান্টোর ঘটনার মতো, মানে তারা
কীটনাশক তৈরি করছে, আবার তারাই সেই কীটনাশক থেকে যে রোগ হচ্ছে সেই রোগের ওষুধও ওষুধ করছে, সেই কীটনাশক খেয়ে চাষিরা আত্মহত্যা, একদম সেই কীটনাশক খেয়ে চাষিরা, কি ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, এই নিয়ে মিডিয়াতে মানে পুরো ব্যাপারটা একটা ভিসিয়াস সার্কেল তৈরি, ভিসিয়াস সার্কেল। এবং তুমি দেখো, তার থেকেও সহজ করে বলছি, ওষুধের কোম্পানিগুলো কি চায়? ওষুধের কোম্পানিগুলো চায় আপনি সুস্থ থাকুন, এটা চায়। এই হচ্ছে আসল কথা। তারা চাইবে তোমার অসুখ করুন, বুঝতে পারছো? তুমি তুমি এমন ধরনের খাবার খেলে, তুমি এমন ধরনের তোমার জীবন পদ্ধতি, তুমি এক্সারসাইজ করলে, তুমি যোগব্যায়াম, এই তো দেখা যাচ্ছে যে পৃথিবীর বিভিন্ন বড় বড় এই ফাস্ট ফুড কোম্পানিগুলো তারা গিয়ে বিভিন্ন ওষুধের কোম্পানির স্টেক হোল্ডার হয়ে যাচ্ছে, সেম শেয়ার হোল্ডার। সেটাই আমাদের এখানে যে ওই হয়েছিল না আরজিকর, ওই আরজিকরের যে আসল উদ্দেশ্য কি ছিল? সরকারি হাসপাতালগুলোকে বন্ধ করে দেওয়া, একদম এই স্বাস্থ্যসাথী কার্ডের উপর মানুষের এই ভরসাটাকে তুলে দেওয়া যেন না থাকে, এবং মানুষ যেন বাধ্য হয়ে প্রাইভেট হসপিটালে যায়, এবং তারা যেন অনেক টাকা তাদেরকে চুষে কর্পোরেশনগুলো যেন খেতে পারে, এবং তাদের সঙ্গে তাদেরও যা শেয়ার হোল্ডার, বিগ মিডিয়ারও একই শেয়ার হোল্ডার, একদম। এবং সেই কারণের জন্যই বিগ মিডিয়া হাউসগুলো আরজিকর ব্যাপারটাকে ঘুরিয়ে ভাপিয়ে ফেক নিউজ, মানে তাদের নিউজ সাপ্লাই না করে ফেক নিউজ গল্প বানিয়ে সেগুলো সাপ্লাই, এবং জার্নালিজম অফ এক্সক্লুশন আমি যেটাকে বলি, যে আসল খবরগুলো নেই, যত ফালতু খবর আছে। হ্যাঁ, এই যে জিনিসগুলো চলছে, তুমি আজকে আমেরিকা সম্বন্ধে আলোচনা করতে গেলে তোমার সঙ্গে সঙ্গে ভারতে যে জিনিসগুলো চলছে একই সঙ্গে আলোচনা, একটা তুলনামূলক আলোচনা করতেই হবে। ওখানে যেটা আমি বলছিলাম, ধরো আজকে কেন আমেরিকাতে এত লোক অসুস্থ, আমেরিকাতে কেন আজকে 12 লক্ষ লোক কোভিডে মারা গেল? আমেরিকাতে যদি সুস্থ লোক থাকতো তাহলে তার বেশিরভাগ লোকের ভেতরে অলরেডি অসুখ ছিল। হ্যাঁ, আমেরিকা ওই যে 1/6 বললাম না, যে পভার্টি লাইনের নিচে, এই 1/6 লোকেরা এত অসুস্থ, তুমি চিন্তা করতে পারবে না। গরিব মানুষ, আমেরিকাতে ভয়ঙ্কর রকমের হাঁপানি সংকট আছে। আমি ক্যান্সার বা হার্টের অসুখ, ডায়াবেটিস, এগুলোর কথা বলছি না, এগুলো তো বিগ বিগ অসুখ। মানে হাঁপানিতে ভুগছে আমেরিকাতে বহু জায়গাতে গরিব মানুষ, তারা ক্রনিক হাঁপানির রোগী, বুঝতে পারছো? কেন হাঁপানির রোগী বা কেন এই ধরনের অসুখের শিকার তারা? কারণ তারা ভালো খেতে পায় না। কেন ভালো খেতে পায় না? কারণ তাদের টাকা নেই। কেন টাকা নেই? কারণ তারা তাদের শিক্ষা নেই, বুঝতে পারছো? আজকে আমার মেয়ে, একদম আমি তো ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, আমার যে আমেরিকার স্বপ্ন করি না হত্যা করি বলে যে বইটা বিরাসত বার করেছে, আমি একদম ব্যক্তিগত উদাহরণ দিয়ে বলেছি। আমার মেয়ে আমেরিকাতে জন্মেছে, তাকে আমরা ভালো শিক্ষা দিয়েছি, তাকে আমরা সরকারি স্কুলেই পড়িয়েছি, কিন্তু তাকে আমরা ভালো সরকারি স্কুলে পড়িয়েছি, কারণ আমরা সাবার্বে থাকতাম। এইবারে ক্লাস 9-এ পড়ার সময় তাকে নিউ ইয়র্কে আমরা চলে এলাম, বিগ সিটি। আমাদের তখন প্রধান চিন্তা কি, কোথায় আমরা তাকে স্কুলে দেবো? কারণ যদি ভালো স্কুলে না দিই তাহলে তো সে কোথায় কাদের সঙ্গে মিশবে, পড়াশুনো সেখানে কিছু হবে না, ড্রাগ অ্যাডিক্ট হয়ে যাবে, ভায়োলেন্স চলবে, মেটাল ডিটেক্টর দিয়ে বাচ্চারা স্কুলে ঢুকছে, বুঝতে পারছো? কারণ বন্দুক নিয়ে ঢুকে যেতে পারে, বুঝতে পারছো? এই তো অবস্থা আসলে। মানে ওখানে তো এই আগ্নেয়াস্ত্র লোকের ঘরে ঘরে রাখা, লোকে মরে যাচ্ছে যেখানে সেখানে মরে যাচ্ছে, নিরীহ মানুষ, শিশুরা মরে যাচ্ছে, বুঝতে পারছো? এই হচ্ছে আসল আমেরিকার গল্প আছে। এবারে তাহলে ওকে স্কুলে দিতে হবে। এইবারে যে স্কুলটাতে ভর্তি হলো, সরকারি স্কুল, তার নাম হচ্ছে স্টাইভেসেন্ট হাই স্কুল। সেই স্টাইভেসেন্ট হাই স্কুলে ভর্তি হওয়ার ঠিক 4 দিনের মধ্যে সামনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ঘটনাটা ঘটলো, ওর চোখের সামনে। সে নিয়ে আমি অনেক লিখেছি, যাই হোক, সেটা এখনকার আলোচনার বিষয় না। স্টাইভেসেন্টে ঢোকার সময় একটা খুব শক্ত পরীক্ষা দিতে হয়। প্রায় 40,000 ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল, ওরা তার মধ্যে থেকে 400 নিয়েছিল, বুঝতে পারছো? 40,000 10% হচ্ছে 4,000, তার 10% মানে 1% চান্স পেয়েছিল। আমার মেয়ে সেখানে চান্স পেয়ে গেল। ঢুকে গিয়ে দেখা গেল যে স্টাইভেসেন্ট হাই স্কুলে যারা ঢুকেছে তার মধ্যে 40% হচ্ছে চাইনিজ স্টুডেন্ট, কারণ তারা ওই এলাকায় থাকে, শহরে থাকে নিউ ইয়র্কে, এবং তারা একদম ছোটবেলা থেকে তাদেরকে ভালো করে লেখাপড়া শেখায়, ফ্যামিলিতে সেই পড়াশোনার পরিবেশ আছে, এবং ওই স্কুলে ভর্তি করার জন্য তারা প্রচন্ড পরিশ্রম করেছে, ঢুকে গেছে। 40% এক বছরের কথা না, প্রতি বছর 40% চাইনিজ স্টুডেন্ট, 5-10% ইন্ডিয়ান স্টুডেন্ট, হ্যাঁ, বাকিরা হোয়াইট স্টুডেন্ট। ব্ল্যাক আছে কজন জানো? টোটাল 400 যে স্টুডেন্ট ভর্তি হচ্ছে তার মধ্যে 4 জন ব্ল্যাক, আর হিসপ্যানিক ইমিগ্রেন্ট 0। কারণটা কি? তারা কি ভর্তি হতে চায় না? তারাও শয়ে পরীক্ষা দিয়েছে। পরীক্ষা তো যে কেউ দিতে পারে,
চান্স পায়নি। কি করে চান্স পাবে? তাদের তো সেই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা নেই, তাদের বাবা মা তো তাদের সেরকম ভালো স্কুলে ছোটবেলায় পড়াতে পারেনি, বুঝতে পারছো? একটার সঙ্গে আরেকটা যুক্ত, এবারে এইগুলো পড়াশোনায় ভালো করতে না পেরে আরেকটা স্কুলে ভর্তি হলো, আরেকটা স্কুলে যেখানে ভর্তি হলো। আমি যখন কলাম্বিয়া ইউনিভার্সিটিতে জার্নালিজম পড়তাম তখন আমি এডুকেশন নিয়ে কাজ করতাম। আমি ওই কলাম্বিয়া ইউনিভার্সিটি হচ্ছে নিউ ইয়র্ক সিটির একটা পশ এরিয়াতে, হ্যাঁ, তাকে বলা হয় আপার ওয়েস্ট সাইড। তার মাঝ পরে একটা কলাম্বিয়া ইউনিভার্সিটি, তারপরে একটা বিরাট পার্ক আছে, তার নাম মর্নিং সাইড পার্ক। আচ্ছা, মর্নিং সাইড পার্কটার পেরিয়ে গেলেই ওদিকটা হচ্ছে ইস্ট হার্লেম। ইস্ট হার্লেম মানে হচ্ছে চরম দারিদ্র্যের জায়গা। একই শহরে ওই যে চার্লস ডিকেন্সের এই টেল অফ টু সিটিজ আছে না, এটা হচ্ছে একটা টেল অফ টু সিটিজ, চোখের সামনে দেখেছি। এবারে আমি ইস্ট হার্লেমে কাজ করতে যেতাম, একটা স্কুলে গেলাম সায়েন্সের মানে এডুকেশনের ওপর স্টোরি করার জন্য। দেখি একটা জায়গাতে অনেকগুলো ছেলে মেয়ে ভিড় করে আছে একজন টিচারের কাছে। আমি ভাবলাম যে বোধহয় কিছু একটা ইন্টারেস্টিং কিছু চলছে, তাই জন্য অত ভিড় করে আছে। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, বলছে না আমাদের পুরো বায়োলজি ডিপার্টমেন্টে একটা মাত্র মাইক্রোস্কোপ। নিউ ইয়র্ক শহরে, বুঝতে পারছো? এই হচ্ছে অবস্থা। ফলে এই ছেলেমেয়েগুলো কি লেখাপড়া শিখবে? আপনি যে কথাগুলো বলছেন, আমরা মানে আমি এখানে বসে এগুলো শুনে ভারতবর্ষের কনটেক্সট আমার মনের মধ্যে এগুলোরই তুল্যমূল্য বিচারে হচ্ছে। মানে ভারতবর্ষ ওই একই জিনিস দেখা যাচ্ছে যে ভারতবর্ষ দীর্ঘদিন ধরে এই এসসি এসটি রিজার্ভেশনের ব্যাপার নিয়ে অ্যান্টি রিজার্ভেশন অনেক ডায়ালগ ওঠে ঠিকই, কিন্তু সেখানেও আমাদেরকে এইটা দেখতে হবে যে যাদের জন্য এই রিজার্ভেশন তারা শত সহস্র বছর ধরে কিভাবে বঞ্চিত হয়েছে। বা আপনি আজকে যেটা বলছেন, আমরা যে জায়গাটায় বসে আছি এই কলকাতার এইরকম একটা জায়গায়, এখান থেকে এই পাশেই বালিগঞ্জ একটা পজ এলাকা, তার পাশেই পার্ক সার্কাস, সেই জায়গায় মাইলের পর মাইল বস্তি, সেখানে সামান্যতম নাগরিক সুবিধে পর্যন্ত নেই। তো এই জিনিসগুলো আমরা মানে পৃথিবীর বেশিরভাগ বড় বড় শহরেতেই দেখেছি। আর এই যে এই মানে অর্থনৈতিক বৈষম্য, এই বৈষম্যগুলোই কিন্তু বিভিন্ন আন্দোলনের জন্ম দেয়, আর সেগুলোকেই ক্যাশ করে কিন্তু এই ট্রাম্প সাহেবের মতো লোকজন ক্ষমতায় চলে আসে। ওরা মানুষকে বুঝিয়েছে, ওদের মিডিয়ার একটা বিরাট ভূমিকা আছে, ওদের প্রোপাগান্ডা। যেটা আমাদের দেশে আইটি সেল, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বিজেপির, সেরকম ওদের আছে ফক্স টিভি, আর হাজার ওদের আবার ওখানে এফএম রেডিও, এএম রেডিও সাংঘাতিক পাওয়ারফুল। সমস্ত যত ওয়ার্কাররা, আমি তো একটা ট্রেড ইউনিয়নে 14 বছর করিয়েছি, ওয়ার্কাররা সকালবেলায় উঠে ওই এএম রেডিওটা শোনে, এবং এএম রেডিওতে গার্বেজ চলছে সর্বক্ষণ। ওটা তো প্রাইভেটলি ওন্ড, বিভিন্ন লোক এক একটা মানে ওদের সেট আপ করে চালায়, এবং সমস্ত ফান্ডেড বাই রাইট উইং কর্পোরেশন, ঠিক আছে? এইবারে ওরা সর্বক্ষণ ওই গার্বেজ গুলো রিপাবলিক টিভির মতো শুনে যাচ্ছে সব সময়, এবং ওদের মগজ ধোলাই হয়ে যাচ্ছে। ওদেরকে বলা হচ্ছে যে দেখো তোমাদের চাকরি ইমিগ্রেন্ট গুলো নিয়ে নিচ্ছে। হ্যাঁ, ওরা একবারও ভাবছে না যে আমার চাকরি কিন্তু ইমিগ্রেন্টরা নিতে পারবে না, কারণ আমার চাকরিটা এখানে করতে গেলে যে স্কিলটা দরকার সেই স্কিলটা কিন্তু ওদের নেই। আমি ইলেকট্রিক্যাল ওয়ার্কার্স ইউনিয়নের সঙ্গে আমি যুক্ত ছিলাম 14 বছর। ইলেকট্রিক্যাল ওয়ার্কার্স ইউনিয়নে রীতিমতো 5 বছরের অ্যাপ্রেন্টিসশিপ করে তারপরে কিন্তু ওদের লাইসেন্সটা দেওয়া হয়। সেই যোগ্যতা তো ওই গরিব ইমিগ্রেন্টদেরকে তো নেই। তারা তো স্ক্র্যাম্বো, মানে তোমার রাস্তায় পড়ে থাকা যে মানে খুঁতখুঁড়োগুলো তারা কুড়িয়ে খাচ্ছে, তাদের ওই কাজ করার যোগ্যতা নেই। এবারে ওদেরকে মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হলো। এবারে ওদেরকে বলা হলো যে দেখো আমাদের দেশে, আর দেখো নিউ ইয়র্ক শহরটা পুরো এই ল্যাটিনো ইমিগ্রেন্ট, মেক্সিকান ইমিগ্রেন্টে একেবারে ছেয়ে গেছে, চাইনিজ ইমিগ্রেন্টকে ছেয়ে গেছে। এবারে দুটো বোকা লোক, তারা একটা চাইনিজ গরিব ভিখিরি রাস্তায় বসেছিল, তার মাথা পাথর দিয়ে থেঁতলে রাত্রিবেলা খুন করে দিয়ে চলে গেল, মানে হেড ক্রাইম, বুঝতে পারছো? আচ্ছা, মানে ওই আমেরিকার আগে যে মানে ডিইআই, মানে ওই ডাইভার্সিটি, ইকুয়ালিটি অ্যান্ড ইনক্লুশন, এই যে থিওরিতে বিশ্বাস করে আমেরিকা তৈরি হয়েছে, মহান দেশ আমেরিকা, সেই মানে সেই দেশের বেসিকটা কি এরা ধ্বংস করে দিচ্ছে, বেসিক সেই কনসেপ্টটাকেই ধ্বংস করে দিচ্ছে। এবারে এটা হচ্ছে ট্রাম্প, এটা হচ্ছে ফার রাইট উইং ফ্যাসিস্ট রিপাবলিকান পার্টি। কিন্তু এবারে প্রশ্নটা ক্রিটিক্যাল থিঙ্কিং, আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং পড়িয়ে এসেছি এতকাল। ক্রিটিক্যাল থিঙ্কিংটা হচ্ছে যে কেন আজকে ট্রাম্প এত বড় এরকম ভাবে ফিরে এলো। সবাই জানে ট্রাম্প একটা মানে মেগালোম্যানিয়াক, অশিক্ষিত বর্বর একটা ওম্যানাইজার, নোংরা কথা বলে, এবং সে মানে অর্থনৈতিক ক্রাইমে এসে অভিযুক্ত, মানে অভিযুক্ত কনভিক্টেড একদম।
সরি অভিযুক্ত না, প্রমাণিত প্রমাণিত কনভিক্টেড, সে আবার প্রেসিডেন্ট হয়ে ফিরে ইনফ্যাক্ট সে তো ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে তো নিজের উপর থেকে যাবতীয় অভিযোগ ওটা হচ্ছে সেলফ পার্ডন, মানে এটা আমেরিকার অদ্ভুত আইন। ও তো গতবারের ইলেকশনের পর যখন হেরে গেল ট্রাম্প, তখন যে ক্যাপিটাল অ্যাটাক যেটা হয়েছিল 1,500 জনের এগেইনস্টে যে কেস হয়েছিল উইথড্র করে নিল, সেটা সবাই উইথড্র করে নিল, মামলা উইথড্র করে নিয়েছে। মানে যেসব ঘটনা ঘটছে না, মানে ফ্যাসিজম চোখের সামনে, আমরা তো হিটলার কিরকম ছিল আমরা জানি না, বইতে পড়েছি বা সিনেমায় দেখেছি, আর এইটা আমরা নিজেদের চোখের সামনে আমেরিকায় এবং ভারতে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আপনি যেটা বলছিলেন যে কি কোন কনটেক্সটে ট্রাম্প ক্ষমতায় আসছে সেই ব্যাপারটা, তার মধ্যে একটা হচ্ছে মিডিয়া, আরেকটা আসল যে জিনিসটা, আরেকটা খুব বড় আরেক ছোট কারণ সেটা বলে যাচ্ছে, সেটা হচ্ছে এবারে এই গাজাতে যে বাইডেন এদের যে অত্যাচার, এই ইসরায়েলকে চরমভাবে সমর্থন করা এবং যেভাবে মানে হাজার 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 নিরীহ মানুষের প্রাণ গেছে, তার বিরুদ্ধে আমেরিকার প্রায় 15 লক্ষ ইয়াং ছেলেমেয়ে এবারে ভোট দেয়নি। আচ্ছা। এবং ভোটের যে পার্সেন্টেজটা, সেটা ডিফারেন্সটা এতই কম ছিল, হ্যাঁ, যে ওই 15 লক্ষ ছেলে মেয়ে যদি ডেমোক্রেটিক পার্টিকে ভোট দিত তাহলে ট্রাম্প জিততে পারতো না। আমি এই প্রশ্নটাতেই হয়তো আসতাম। আরেকটা কারণ হচ্ছে দীর্ঘকালের ডেমোক্রেটিক পার্টির ব্যর্থতা। ফ্যাসিস্টরা এই লিবারালদের যে মানে মিথ্যে কথা, মানুষকে মানে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সেগুলোকে রাখতে না পারা এবং মানুষের হতাশার জায়গাটা এমন একটা জায়গাতে চলে গেছে, এটা আমাদের দেশে কেন বিজেপি ক্ষমতা এসছে বলো? বিজেপি দীর্ঘদিন ধরে কংগ্রেসের ব্যর্থতা এবং চরম দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল একটা সময়, মিথ্যে প্রতিশ্রুতি, চরম দুর্নীতি, হ্যাঁ, নিজেদেরকে একজন রাজা বলে মনে করা। আমেরিকাতে ডেমোক্রেটিক পার্টি ঠিক তাই করেছে, এবং ডেমোক্রেটিক পার্টির যে মধ্যে যে প্রোগ্রেসিভ যে সেকশনটা আছে, ধরো বার্নি স্যান্ডার্স, এই ধরো ওকাসিও-কর্টেজ, বা আমাদের ইন্ডিয়ান যে আমাদের খুবই পরিচিত প্রমীলা জয়পাল, এই ধরনের যারা আছে, ইলহান ওমার, এদের যে প্রোগ্রেসিভ যে ককাসটা, সেই প্রোগ্রেসিভ ককাসটাকে ওরা গলা টিপে মেরে দিয়েছে। এবং তার পেছনে আছে প্রো ইসরায়েল, নিউ ইয়র্ক টাইমস এবং CNN। বুঝতে পারছো, যেহেতু এরা ইসরায়েলের অত্যাচারের বিরুদ্ধে কথা বলে, ওরা চেয়েছে প্রথম থেকেই যে বার্নি স্যান্ডার্সের গ্রুপটা যেন কিছুতেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। এই কারণে কিন্তু হিলারি ক্লিন্টনকে ওরা ম্যানিপুলেট করে তোমার 2016-তে প্রার্থী করেছিল, এবং হিলারি ক্লিন্টন ভাবলো যে আমি তো জিতেই গেছি, কোথায় ডোনাল্ড ট্রাম্প, আমি হচ্ছি ক্লিন্টন, হ্যাঁ, আমাকে কে হারাবে বলে সে এমন ভাবে করলো যে ওদিকে ট্রাম্প ড্যাং ড্যাং করে বেরিয়ে চলে গেল 2016-তে। তার আগে কেউ স্বপ্নেও ভাবতে পারেনি যে ট্রাম্পের মতো, ইনফ্যাক্ট ট্রাম্প নিজেও ভেবেছে কিনা আমি জানি না, মানে ট্রাম্পের আজ থেকে প্রায় 30 বছর বা 40 বছর আগে, তখন ও খুব ইয়াং ছিল এবং হি ওয়াজ কোয়াইট হ্যান্ডসাম অ্যাট দ্যাট টাইম। সেই সময় ওনার একটা আমি দেখছিলাম, ইন্টারভিউ দেখছিলাম, এবং সেখানে রীতিমতো পলিটিক্সের বিরুদ্ধেই কথা বলেন, পলিটিক্যাল লিডারদেরকে একদম সেখানে প্রেসিডেন্ট হতে চাই না সেটা বলেছে, এবং পলিটিক্যাল লিডারদেরকে রীতিমতো উনি তাচ্ছিল্য করছে। তো সেই জায়গাটায় সে নিজেই প্রেসিডেন্ট হয়ে গেল। এগুলো হচ্ছে পৃথিবীতে, ধরো হিটলার, বা ধরো ইটালিতে বার্লুসকোনি বলে একজন ছিল, এই ধরনের যারা, ব্রাজিলে বলসোনারো বলে একজন ছিল, এরা সবাই হচ্ছে ফার রাইট ফ্যাসিস্ট, এবং এরা নিজেরাও কোনোদিনও স্বপ্নে ভাবেনি যে তারা কোনোদিনও মার্জিনাল ফোর্সের থেকে বেশি কোনোদিনও কিছু হতে পারবে, কিন্তু ঘটনাচক্রে তারা সেই দেশের রাষ্ট্রপ্রধান হয়ে গেছে এবং একেবারে দেশটাকে লুটে পুটে একেবারে শেষ করে দিয়েছে। সেই সিলভার লাইনিংটা হচ্ছে, আশার আলোটা হচ্ছে যে ব্রাজিলের সঙ্গে তো ভারতের খুব অনেক দিক থেকে, ফুটবল খেলায় নয় কিন্তু অন্য সব দিক, দেশ দুটো দেশই গরিব, দুটো দেশই বৈষম্য, শিক্ষা, দারিদ্র খুব বেশি, খুব মিল আছে। ব্রাজিলে আমার অনেক ব্রাজিলিয়ান বন্ধু আছে, দুটো দেশই মোটামুটি তৃতীয় বিশ্বের দেশ, দুটো দেশই ক্রান্তীয় দেশ, সব মিলিয়ে গ্রিক কান্ট্রি যাদেরকে বলে। তো এই যে জিনিসগুলো, ব্রাজিলে কিন্তু লুলা ডি সিলভা বলে একজন ক্লাস 4 পর্যন্ত পড়া একটা লোক, তাকে বলসোনারোর জেলে বন্দি করে রেখেছিল। সে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট একজন নেতা, সে জেল থেকে লড়াই করে ওই বলসোনারোর মতো একটা লোককে আবার নির্বাচনে আবার হারিয়ে আজকে কিন্তু লুলা ডি সিলভা ব্রাজিলের প্রেসিডেন্ট, এবং সে সেখানে এমন একটা অর্থনীতির একটা মডেল তৈরি করেছে যেখানে সেটা ওই কেবলমাত্র ক্যাপিটালিজমের কথাও বলে না, আবার কেবলমাত্র কমিউনিজমের কথাও বলে না, দুইয়ের মাঝামাঝি একটা ব্যালেন্স তৈরি করেছে এবং মানুষের কাছে প্রচন্ড রকমের জনপ্রিয়। কারণ একটা কথা বলছি, অনেকে আমার উপর রাগ করবে, মমতা ব্যানার্জির মতো সে ওই মাটিতে নেমে রাজনীতিটা করছে।
আচ্ছা, মানে বেসিক্যালি প্র্যাকটিক্যাল, মানে ইকোনমিক যে মডেলটা তৈরি করছেন, ইকোনমিক মডেল যেটা তৈরি করছেন সেটা প্র্যাকটিক্যাল, সেটা গরিব মানুষের উপকার, গরিব মানুষের উপকার করছে। আমি একদম শেষের দিকে চলে এসেছি, আমি দুটো কথা বলবো, দুটো প্রশ্ন করবো বেসিক্যালি। একটা হচ্ছে কি, আপনি যেহেতু এই ইসরায়েল প্রসঙ্গটা তুলে আনলেন, আমরা দেখেছি যে ট্রাম্প এই ইসরায়েল প্যালেস্টাইনের এই যে ঝামেলা হচ্ছে সেখানেও নাক গলাচ্ছে। আন্তর্জাতিক ক্ষেত্রতেই ধরুন মেক্সিকোর সঙ্গে আগ বাড়িয়ে ঝামেলা করা, কানাডার সঙ্গে ঝামেলা করা, এগুলো তো চলছেই। রাশিয়া আর ইউক্রেনের ঝামেলা তো সে নাক গলাচ্ছে। ইনফ্যাক্ট এইরকমভাবে মানে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে রীতিমতো অসভ্যতা করে, আয়ারল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে, প্রাইম মিনিস্টারের সঙ্গে করেছে। হ্যাঁ, এবার এইরকম অন ক্যামেরা কেউ দুটো রাষ্ট্রপ্রধান এইরকম ভাবে ঝগড়া করছে, মানে ইনফ্যাক্ট জেলেনস্কি সেরকম ভাবে ঝগড়া করেননি, জেলেনস্কি বসেই ছিলেন, কিন্তু ট্রাম্প যেরকম ভাবে আক্রমণাত্মক ভাবে এবং রীতিমতো মানে সে খানিকটা কিরকম, সেই চাকর বাকরের সঙ্গে যেরকম অসভ্য আচরণ করেছে, চাকর বাকরের সঙ্গে যেরকম ভাবে কথা বলে, সে একটা দেশের রাষ্ট্রপ্রধান। এই যে ব্যাপারটা, এবং আমি শুনলাম যে সম্ভবত পরশুদিন বা তার আগের দিন পুটিনের সঙ্গে তার একটা ফোন আলাপ হয়েছে, এবং তারপর নাকি আবার জেলেনস্কিকে ফোন করা হয়েছে, ট্রাম্পই ফোন করেছে। তো এই যে কনটেক্সটে আমেরিকার আগামী দিনে বা এই মুহূর্তে যে একটা অবশ্যই এটা কি বলা যেতে পারে, আপনার সাম্রাজ্যবাদী চিন্তাধারা থেকে ওদের এই মানে বিদেশ নীতি যেটা চলছে, সাম্রাজ্যবাদী চিন্তাধারা, বিদেশ নীতি, যুদ্ধ ব্যবসা তো আমেরিকা চিরকালই ছিল। সে তো আমেরিকার ডেমোক্রেট, রিপাবলিকান সবাই করে গেছে। দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে এমন কোনো একটা বছর যায়নি যখন আমেরিকা পৃথিবীর কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে কোনো যুদ্ধের সঙ্গে যুক্ত ছিল। কারণ আমেরিকার প্রধান ব্যবসা নাম্বার 1 হচ্ছে আর্মস ইন্ডাস্ট্রি, যুদ্ধ ব্যবসা। হ্যাঁ, যুদ্ধ ব্যবসা না থাকলে আমেরিকার অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। সুতরাং যুদ্ধ ওদেরকে চালিয়ে যেতেই হবে। সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে ভারত আর পাকিস্তান নিজেদের মধ্যে যুদ্ধ করছে, আমেরিকার পয়সা হচ্ছে, আমেরিকার ওয়ার ইন্ডাস্ট্রি, আমেরিকার অস্ত্র কিনছে, আমেরিকার ওয়ার ইন্ডাস্ট্রি সেখানে ফুলে ফেলছে। আমার প্রশ্নটা এইটাই যে এই যে ব্যাপারগুলো হচ্ছে, একটার পর একটা রাষ্ট্রপ্রধানের সঙ্গে গায়ে পড়ে ঝগড়া করছেন, এবং যেটা নিয়ে আন্তর্জাতিক স্তরে রীতিমতো আলাপ আলোচনাও হচ্ছে, তো এটায় আপনি আমেরিকার বাসিন্দা হয়ে ওখানকার মানুষের মধ্যে এর কি দেখা যায়? ওখানকার মানুষের মধ্যে মানে যারা আমেরিকান, যারা শিক্ষিত, রাজনীতি সচেতন মানুষ, তারা তো ফুঁসে উঠছে। আচ্ছা, তারা রাস্তায় রাস্তায় মিছিল হচ্ছে। হ্যাঁ, কিন্তু ইন্ডিয়ানদের মধ্যে কিছু নেই, বাঙালিদের মধ্যে কিছু নেই। আমরা ওখানে সংখ্যাতেও নগণ্য। আর আমাদের প্রথমেই বলেছি, রাজনীতির মধ্যে তারা 7 চড়েও রা কাড়ে না বলে একটা কথা আছে না বাংলা ভাষায়, এরা হচ্ছে বেশিরভাগ 90% হচ্ছে এই ধরনের লোক। তারা কোনো ঝামেলার মধ্যে তারা যাবে না, এই হচ্ছে কথা। হ্যাঁ, আমি বাবা ভালো আছি, দুধে ভাতে আছি, আমার কি দরকার এসব ঝামেলার মধ্যে যাওয়ার। আমরা যখন ইরাকের যুদ্ধের বিরুদ্ধে রাস্তায় নেমে ফেব্রুয়ারি মাসের শীতে -10 ডিগ্রি টেম্পারেচারে আমরা রাস্তায়, লক্ষ লক্ষ মানুষ নিউ ইয়র্কের রাস্তায় মিছিল করেছে, আমরা সেখানে ছিলাম। হ্যাঁ, পরিবেশ আন্দোলনে, পিপুলস ক্লাইমেট মার্চে লক্ষ লক্ষ মানুষ মার্চ করেছে, আমি সেই মার্চে আমি ছিলাম। এগুলোতে আমার মনের মধ্যে একটা ভীষণ একটা অহংকার আছে, গর্ব আছে যে আমি এই ইতিহাসগুলোর সাক্ষী থাকতে পেরেছি। বারাক ওবামার হয়ে আমি রাস্তায় রাস্তায় ক্যাম্পেইন করেছি। হ্যাঁ, 2008-এ সেই ছবি আমার কাছে আছে, সেইগুলো আমাকে বাঁচিয়ে রাখে। এই কাজগুলো আমরা করেছি, কিন্তু বেশিরভাগ ইন্ডিয়ান, বাঙালি এসবের মধ্যে যেতে চায় না। আমেরিকানদের মধ্যে একটা বিরাট সংখ্যক মানুষ, তারা কিন্তু লড়াই করে যাচ্ছে। এবং কিছুদিন আগে আমার যে পুরনো ইউনিভার্সিটি, কলাম্বিয়া ইউনিভার্সিটি, সেখানে এমন ইসরায়েল বিরোধী এত বড় আন্দোলন হয়েছিল যে একটা ইন্ডিয়ান মেয়েকে পর্যন্ত সে তাকে ওইখান থেকে রিপোর্ট করে দিয়েছে, এবং সে মানে জেলে নিয়ে যাওয়ার আগেই সে নিজেই কানাডাতে পালিয়ে গেছে। তো এরকমও ঘটনা তো ওখানে ঘটে চলেছে, একটা বিরাট রেজিস্ট্যান্স ওখানে তৈরি হচ্ছে। কিন্তু এরা একেবারে নির্দয়, নির্মম ফ্যাসিস্ট। ওরা যে কোনো প্রকারে ওরা মানুষের একেবারে গণতান্ত্রিক যে অধিকার, যে একেবারে বেসিক যে
মানবিক যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো থেকে মানুষকে বঞ্চিত করে দেওয়ার জন্য ওরা সমস্ত রকমের আইন পাস করছে, যাতে কোনো রকম, যেমন এদেশে আছে না যে দেশদ্রোহী, একটু কিছু এদিক ওদিক হলেই আরবান নকশাল বলে একটা কেস ঝুলিয়ে দিল, এবারে তুমি জেলে চলে যাও, জেলে গিয়ে তুমি 5 বছর বসে বসে ভাবো কি করবে। সবাই জানে যে তোমাকে, এবং কেস কোনো প্রসিড করবে না, এতে পড়ে থাকবে। ওখানে সেরকম করছে। জাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, যে জাজরা ট্রাম্পের বিরুদ্ধে কথা বলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা, ইমপিচমেন্টের কথা বলছিল তো, এবং সেটা নিয়েও তো ঝাড় খেয়েছে শুনলাম। এবারে ইমপিচমেন্ট, জাজদের ওখানে ইমপিচ করা যায়, যে জাজদের তাড়িয়ে দেওয়া যাবে। জাজদেরকে ইমপিচ করার জন্য যে সমস্ত রিপাবলিকান তারা নেতারা ওখানে আছে, তারা যাতে নির্বাচনে জিততে পারে তার জন্য ইলন মাস্ক টাকা দিচ্ছে। বুঝতে পারছো কি খেলাটা চলছে? মারাত্মক খেলা চলছে। আমেরিকার নির্বাচন তো রাস্তায় নেমে করে আর তো হয় না, পুরোটাই মিডিয়া কন্ট্রোল। এবার মিডিয়াকে যদি এরা যদি প্রচুর পরিমাণে টাকা দিতে পারে, তাহলে মিডিয়া কনস্ট্যান্টলি ওই যারা জাজকে ইমপিচ করতে চাইছে তাদের হয়ে তারা ক্যাম্পেইন করবে, তারা টাকা পাবে, ইলন মাস্কের টাকা পাবে, এবং তারা যদি নির্বাচনে জেতে, কারণ সামনেই নির্বাচন আসছে নভেম্বর মাসে, যদি তারা নির্বাচনে জেতে তাহলে কিন্তু হয়ে গেল। কারণ মানে আপনার কথা অনুযায়ী যে শুধু ভারতবর্ষে নয়, আমেরিকাতেও গদি মিডিয়ার বারবার টোটালি গদি মিডিয়া ওদের নকল করেই এখানে মডেলটা তৈরি হয়েছে। ঠিক। আচ্ছা, আমি একদম মানে আপনার বললাম দুটো প্রশ্ন ছিল, একটা তো করলাম, লাস্ট প্রশ্ন যেটা, সেটা একজন ভারতীয় হিসাবে আপনার কীরকম লাগলো যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী, সে আপনি আইডিওলজিক্যালি তার পক্ষে হন বা বিপক্ষে হন, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে একদম সেই মুখের ওপর খানিকটা সেই স্কুলের বাচ্চাদেরকে যেমন মুখ বন্ধ করিয়ে দেওয়া হয়, থামিয়ে দেওয়া হয়, যে আমার সঙ্গে কেউ তর্ক করে না, তুমি আমার পণ্যের ওপর শুল্ক বসিয়েছো, আমিও তোমার পণ্যের ওপর শুল্ক বসাবো, এরকমভাবে একটা মানে যেটা ওনার আর কি অভদ্র ব্যবহার এটা করে থাকে। সে জেলেনস্কির সঙ্গেও যেমন করেছে, ঠিক তেমনই যে মোদি তার নাকি সব থেকে প্রিয় বন্ধু, যে মোদি তার হয়ে প্রচার করেছে হাউডি ট্রাম্প, হাউডি মোদি, মানে ট্রাম্পের প্রচার করেছে, সেই মোদিকে এইরকম ভাবে করে দেওয়া হলো, মানে থামিয়ে দেওয়া হলো। এটা আপনি একজন ভারতীয় হিসেবে, ওখানে প্রবাসী ভারতীয় হিসেবে কি ওখানকার ভারতীয়দের মধ্যে আমি খুব অপমানিত বোধ করেছি। ওখানকার ভারতীয়দের মধ্যে কোনো এফেক্ট? ওখানকার ভারতীয়দের মধ্যে ওরা কি হয়েছে, একদল আছে তারা তাদের কিছুই যায় আসে না, আরেক দল আছে তারা তাদের চোখের সামনে মোদির যে ছবিটা না, সেটা খুব বিবর্ণ হয়ে গেছে, এবং তারাও খুব অপমানিত বোধ করেছে। তারা খুশি মনে জিনিসটাকে মেনে নেয়নি। যারা একটু, যাদের মাথায় এখনো কিছুটা গ্রে ম্যাটার আছে, আমি তাদের কথা বলছি। হ্যাঁ, আমি তো দেখো মোদি বিরোধী না, আমি বিজেপি বিরোধী, RSS বিরোধী, সবাই জানে। কিন্তু মোদি তো ভারতের প্রধানমন্ত্রী। হ্যাঁ, সে ভালো খারাপ হোক, সে তার রাজনীতিকে আমি সমর্থন করি বা না করি, সে ভারতের প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রীকে এইভাবে সবার সামনে অপমান করা, তার সঙ্গে অভদ্র ব্যবহার করা, সেটা ভারতের অপমান, ঠিক ভারতের সাধারণ মানুষের অপমান। সেই কথাটা মানুষকে বুঝতে হবে। এবং আজকে যে ব্যবহারটা করলো, তাতে আরো বেশি প্রমাণিত হয়ে গেল যে ভারত বা ইউক্রেন বা এই সমস্ত যেসব দেশ আছে, এগুলোকে আমেরিকা কোনো মানুষ বললেই মনে করে না, তাদেরকে ওরা কীটপতঙ্গের মতো মনে করে। ভারতকে কেন তোয়াজ করে? কারণ ভারত হচ্ছে সবচাইতে বড় বাজার। ভারতের সব দরজা হাট করে খোলা, আমেরিকার খাবার, আমেরিকার জাঙ্ক ফুড, আমেরিকার কোক, আমেরিকার ম্যাকডোনাল্ড, আমেরিকার পিৎজা হাট, আমেরিকার KFC, আমেরিকার ওষুধ, আমেরিকার মিডিয়া, আমেরিকার সব কিছু এদেশে এমনভাবে ঢুকে গেছে। হ্যাঁ, আমেরিকার তোমার ইন্স্যুরেন্স কোম্পানি, সব কিছু, যে আমেরিকা ভারতকে ওই নরমে গরমে, ওই যাকে বলে ক্যারট অ্যান্ড স্টিক, হ্যাঁ, সেই দিয়ে ইন্ডিয়াকে ম্যানেজ করতে হবে। মোদিও ট্রাম্পকে চটাবে না, মোদির সে সাহস নেই, আর বোঝাই যাচ্ছে যে মোদির সে সাহস নেই। সাহস থাকলে ওইভাবে হাতে পায়ে শিকল বেঁধে মিলিটারি প্লেনে করে তাদেরকে ভারতে নামিয়ে দেওয়া, এটাকে কোনো দেশ নেতা এটাকে মেনে নিতে পারে না। এটা একটা আন্তর্জাতিক আইন বিরোধী এইটা হয়েছে, এবং এখন ওরা এরকম ভাবে ব্যালেন্স করে করে চলবে। কিন্তু ট্রাম্প হচ্ছে একটা সাংঘাতিক হিংস্র উগ্রপন্থী ম্যানিয়াক।
সে কখন যে কি করবে, এবং মনে রাখতে হবে যে আমেরিকার প্রেসিডেন্ট হওয়া মানে কিন্তু তার হাতে নিউক্লিয়ার বোমার বাটনগুলো তার হাতে, বুঝতে পারছো? ফলে ট্রাম্প পুটিন এখন একদিকে একসঙ্গে হয়েছে, কারণ চীনকে গলা টিপে মারতে হবে, এই হচ্ছে তাদের একমাত্র উদ্দেশ্য। এইভাবে পুরো পৃথিবীটা একেবারে দুটো লাইনে একদম ভাগ হয়ে যাচ্ছে আড়াআড়িভাবে। হ্যাঁ, এবং আমাদের মতন যে মানুষ যারা একসময় শান্তির স্বপ্ন দেখেছিলাম, প্রগতির স্বপ্ন দেখেছিলাম, সামনের দিকে এগিয়ে চলার স্বপ্ন দেখেছিলাম, নারীর সমানাধিকারের স্বপ্ন দেখেছিলাম, গরিব মানুষের সমানাধিকারের স্বপ্ন দেখেছিলাম, আমাদের স্বপ্নটা আমার মনে হচ্ছে এই জীবনে আর সেই স্বপ্নটার রূপায়ণ আমরা দেখে যেতে পারবো না। ফলে আমাদের সীমাবদ্ধ ক্ষমতায় আমরা ছোট ছোট জায়গায়, পশ্চিমবঙ্গে, ভারতে, আমেরিকার আমাদের নিজস্ব গণ্ডিতে যেটুকু কাজ আমরা করে যেতে পারি, সেইটুকু কাজ আমরা নিজেদের সাধ্যমতো করে দেব। স্যার হয়তো কিছু নৈরাশ্যজনক কথা বললেন একদম শেষে, কিন্তু আমরা তবু আশা রাখবো একটা সুস্থ সুন্দর পৃথিবীর, যে পৃথিবীতে সকলে সমানাধিকার নিয়ে মানবাধিকার বজায় রেখে সুস্থভাবে সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো। এইটুকু আশা রেখে আজকের মতো আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।